নমস্কার। আসে না তো ফিরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল গল্পপ্রেমী শ্রোতাদের জানাই অভিনন্দন। এই চ্যানেলে যে সমস্ত গল্প শোনানো হয় সেগুলি কোনো গল্প নয়, এগুলি সব সত্যি ঘটনা। লেখকের সামনে ঘটে যাওয়া ঘটনাগুলি গল্প আকারে সাজিয়ে আপনাদেরকে শোনানো হয়। আজকের গল্প সম্পূর্ণ ভৌতিক ঘটনা অবলম্বনে রচিত। এটি কেরালার অন্তর্গত কালিকট শহরের নিকট স্থানের ঘটে যাওয়া ঘটনা। শুরু হচ্ছে লোমহর্ষক হাড় হিম করা কাহিনী অবলম্বনে রচিত গল্প মারণ আতঙ্ক। রচনা ধীমান বৈদ্য, গল্প পাঠে ধীমান বৈদ্য। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন এবং এরকম লোমহর্ষক গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ঘটনাটি ঘটেছিল কেরালার কালিকটের নিকটবর্তী একটি বিল্ডিংয়ে। সালটা হবে সম্ভবত 2004 সালের মাঝামাঝি সময়। আমি কনস্ট্রাকশন কোম্পানির কাজ করি, শাটারিং সুপারভাইজার। মিলো বিল্ডার্স কাজ শুরু করেছিল 2005 সালে, কিন্তু কোনো কারণে কাজটা শেষ করতে পারিনি। কাজ শেষ করার জন্য ডাক পড়ল আমার। এই কোম্পানিতে আমার একটা সুনাম ছিল, যেটা হবে না সেটা আমি কোনোভাবে করে দিতাম। এই কারণে জিএম আমাকে খুব ভালোবাসত। বিল্ডিংটা হওয়ার কথা ছিল 24 তালা, কিন্তু 23 তালা হওয়ার পর আর কোনোভাবেই সম্ভব হচ্ছে না পরের তালা করার। অফিসে আমাকে ডেকে পাঠানো হলো। আমি গেলাম, বিল্ডিংয়ের বিষয়ে আলোচনা হলো এবং আমার উপরে দায়িত্ব দেওয়া হলো পুরো কাজে। অবশ্য একজন ইঞ্জিনিয়ার সঙ্গে থাকবেন বটে। যথারীতি পরের দিন লোকজন নিয়ে বেরিয়ে গেলাম কালীঘাটের উদ্দেশ্যে। গিয়ে দেখি নির্জন পরিবেশ, মাত্র 2টি সিকিউরিটি ছাড়া আর কেউ থাকে না, তাও ওরা স্থানীয় লোক। আমরা পৌঁছে যাওয়া মাত্র আমাদের সাদর অভ্যর্থনা জানিয়ে গেটের ভিতরে ঢুকিয়ে নিল এবং থাকার জায়গা, স্নানের জায়গা, বাথরুম সব কিছু দেখিয়ে দিল। কিছু বাদে ইঞ্জিনিয়ার এলো আমাদের সঙ্গে দেখা করতে। আমাকে ড্রয়িং দিয়ে বুঝিয়ে দিলেন কিসে কি করতে হবে। আমিও সব বুঝে নিলাম। বিল্ডিংয়ের দিকে তাকিয়ে দেখি যেন লতা পাতার বেষ্টনী করে রেখেছে বিল্ডিংটাকে। দেখলে মনে হয় ওই বিল্ডিংয়ে কাউকে যেতে দেওয়া হবে না। কেমন যেন ছমছমে পরিবেশ। সিকিউরিটি বলল সারা রাত যেন আমরা আলো জ্বালিয়ে রাখি ঘরে এবং গভীর রাত্রে একা যেন বাইরে না বেরোই, এটাই আগাম সতর্কবাণী। আমি জিজ্ঞাসা করলাম কেন, কিন্তু কোনো উত্তর পেলাম না। তাজা বয়স, কোনো কিছুতে আমল দিলাম না। রাত্রিতে বসে ড্রয়িংয়ের পাতা উল্টাচ্ছি। হঠাৎ বাবা গো মা গো চিৎকার। ছুটে বাইরে বেরিয়ে এলাম। দেখি আমাদের একজন। আমি জিজ্ঞাসা করলাম কিরে কি ব্যাপার? সে বলল আমি বাথরুম বসেছিলাম, হঠাৎ পিছনে কান্নার আওয়াজ। টর্চ মেরে দেখি কেউ নেই। ভীষণ ভয় পেয়েছি দাদা। সঙ্গে সঙ্গে সিকিউরিটিও এলো। বলল যে আমি তো বলেই দিয়েছি কোথাও একা যাবে না, তুমি গিয়েছিলে কেন? আমার মনের ভিতরটা কেমন যেন তোলা লাগলো। খাওয়া দাওয়ার পর চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম। খুব সকালে আবার আমার ঘুম ভাঙে। ঘুম ভেঙে উঠে দেখি রাঁধুনি তখনও ওঠেনি। তাকে ডেকে তুললাম, বললাম রান্না করবে না, কাজে যেতে হবে। সে বলল হ্যাঁ দাদা, উঠতে একটু দেরি হয়ে গেছে, নতুন তো আর হবে না, বলে রান্না করতে চলে গেল। আমি করলাম কি, কয়েকজনকে নিয়ে গেলাম আগাছা পরিষ্কার করতে। কারণ যাওয়া আসার পথে যদি এত অপরিষ্কার থাকে তাহলে সাপের উপদ্রব হতে পারে, তাতে সমস্যা হবে। আমরা পরিষ্কার করছি, হঠাৎ দেখি কয়েকজন লোক ব্যাগ নিয়ে গেট দিয়ে ঢুকছে। জিজ্ঞাসা করে জানতে পারলাম ওরা কংক্রিটের লোক। ওদের থাকার জন্য টিনের বেড়া দিয়ে ও টিনের ছাউনির ঘর, আলাদা জায়গায়, বিল্ডিংয়ের কানায়। আমাদের রাঁধুনি ডাক দিল, দাদা রান্না হয়ে গেছে,
এসো। আমি বললাম, চলো সবাই, আজ প্রথম দিন, তাড়াতাড়ি খেয়ে যেতে হবে, তাছাড়া 23 তলা উপরে যাওয়া একটা টাইমের ব্যাপার। খাওয়া দাওয়া করে বিশ্বকর্মার নামে প্রণাম করে বিল্ডিংয়ে যেই পা দিলাম, আমার সারা শরীর যেন অবশ হয়ে যেতে লাগলো, গায়ের সমস্ত লোম খাড়া দিয়ে উঠতে লাগলো। কিন্তু আমি তো কিছু বললেই আমার সঙ্গে যারা আছে তারা ভয় পেয়ে গেল, তাই কিছু না বলে ওদের সঙ্গে উপরে উঠতে লাগলাম আর ঘটনাটা পর্যালোচনা করতে লাগলাম। সিঁড়ি দিয়ে উঠতে হয়, অনেকটা সময় লেগে গেল, কষ্টও হচ্ছিল, তাই বসে নিচ্ছিলাম। আর জল তেষ্টাও পেয়েছিল সেই রকম। জলের বোতল চেয়ে নিয়ে এক ঘট জল খেয়ে চোখ পড়লো সামনের দিকে। স্ল্যাবের উপর শ্যাওলা পড়ে গেছে, কালো হয়ে গেছে পুরো ছাদ, অনেক বছর কাজ হয় না। ছাদের উপরে দেখলাম উদ্ভট ছোট ছোট পায়ের ছাপ। মনে প্রশ্ন জাগল, এত উপরে তো বাচ্চা ছেলে পেলে আসবে কিভাবে? তবুও কাউকে কিছু বললাম না। বললাম, রেস্ট হয়েছে, নাও, এবার লাগা যাক। আজ আমরা মাঝখানের একটা গালা মারব। এক মিস্ত্রি বলল, কেন দাদা, এক সাইড দিয়ে মারলে ভালো হয় না? আমি বললাম, আমি যেটা বললাম সেটাই করো, ভালো হবে। ওদের কাজে লাগিয়ে দিয়ে আমি ড্রয়িংটা ভালোভাবে দেখছি, হঠাৎ একটা ঝোড়ো বাতাস এসে আমাকে দুলিয়ে দিয়ে গেল, আমি পড়ে যাওয়ার মতো। ধন্যবাদ প্রথম পর্বের গল্পটি মন দিয়ে শোনার জন্য। গল্পটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন ও এরকম গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।